মিতাকে তা আনসার করছি। স্যার হ্যালো বল। স্যার বলছি কি যে একটু ওই সি প্লাস প্লাসে কয়েকটা প্রোগ্রামের কোয়েশ্চেন দিয়ে দেবেন যাতে বাড়িতে সলভ করা যায়। আচ্ছা দিচ্ছি। লিস্ট যদি পাঠিয়ে দেন কোনো বা কিছু। হ্যাঁ ঠিক আছে। চলো আসছো বলো। আচ্ছা আচ্ছা, আমি ফার্স্ট যেটা আগে বলি সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর। আমরা তো বলেছিলাম যে কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, যে মেথডের বৈশিষ্ট্য কি, এটা বৈশিষ্ট্য বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে নেম অফ দ্য ক্লাস এবং নেম অফ দ্য মেথড সেম থাকবে, ঠিক আছে? তাকে আমরা বলছি যে কনস্ট্রাক্টর, তাকে আমরা বলছি কনস্ট্রাক্টর, ঠিক আছে? ধর, আচ্ছা না কিছু লিখবো না, তোরাই লিখবি। কি কি প্রপার্টি থাকতে হয় একটা কনস্ট্রাক্টরে? বেসিক্যালি যে প্রপার্টি গুলো থাকতে হয় সেটা হচ্ছে যে যখন আমরা কনস্ট্রাক্টর গুলোকে করব, কি বলে তোর নেব, আগে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম সেম আছে কিনা প্রথম। তারপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা কনস্ট্রাক্টর নিচ্ছি, কনস্ট্রাক্টরে কিন্তু কোনো রিটার্ন টাইপ হবে না, এমনকি ভয়েডও নয়, ঠিক আছে? কনস্ট্রাক্টরের এটা কিন্তু নিয়ম যে এটা কিন্তু কোনো রিটার্ন টাইপ হয়নি, থাকে না, এমনকি ভয়েডও থাকে না। আচ্ছা, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা কনস্ট্রাক্টর গুলোকে নিলে, আমরা পরে এক্ষুনি আমার দরকার নেই, কনস্ট্রাক্টর গুলোকে নিলে আমাদের একটা ডিস্ট্রাক্টর রাখতে হয়, এই মুহূর্তে এখন দরকার নেই, পরে আমরা দেখবো যে কনস্ট্রাক্টর যখন আমরা নেবো তখন কিন্তু কনস্ট্রাক্টরের এগেনস্টে একটা ডিস্ট্রাক্টর রাখতে হয়, না হলে এটা ডায়নামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, এই মেমোরিটাকে ডিঅ্যালোকেট করা যায় না, ঠিক আছে? ওই জন্যে আমরা কনস্ট্রাক্টরের এগেনস্টে একটা ডিস্ট্রাক্টর রাখি। এবার একটা কনস্ট্রাক্টর কিচ্ছু না, সিম্পল একই, শুধু নামটা এক ছাড়া বাকি একটা ফাংশন যে কাজ করে সেম সেম কাজই করবে, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? একটা কনস্ট্রাক্টর জাস্ট একটা ফাংশন যেরকম কাজ করে কনস্ট্রাক্টর সেরকম কাজ করবে। তোরা একটা লেখ, ফাংশন লেখ, যেটা নামটা শুধু ক্লাসের নাম সঙ্গে সেম রাখবি, আর সেখানে যেটা করবি সেটা হচ্ছে যে যে কাজটা করবে সেটা ধর একটা একটা কিছু প্রিন্ট করবে, ঠিক আছে? এবং কনস্ট্রাক্টরের আর একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব তখন অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর কল হয়ে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে কনস্ট্রাক্টরের সব থেকে বড় ফেসিলিটিস, ঠিক আছে? তোরা কি কর, তোরা প্রথম যেটা কর সেটা হচ্ছে একটা সিম্পল একটা প্রোগ্রাম লেখ, যে প্রোগ্রামের মধ্যে একটা ফাংশন থাকবে, শুধু ফাংশনের নামটাকে এর সঙ্গে সেম নাম রাখবি, আর কোনো স্পেসিফায়ার দিবি না, রিটার্ন টাইপ দিবি না, করে সে ফাংশনটা প্রিন্টই করবে, শুধু নামই প্রিন্ট করবে, সেরকম একটা ফাংশন আগে চটপট লেখ। সবাইকে বলছি মেশিনে লিখতে, খাতায় নয়। তোর আগের দিন 3টে প্রোগ্রাম দিয়েছিল। হ্যাঁ, কি দিয়েছিলাম রে? একটা প্যাটার্ন দিয়েছিলেন, আরেকটা স্টেট আর ক্যাপিটাল, ওইটা একটা লিস্ট লিখতে হবে, আর আরেকটা ফাংশন n1 হবে, ফাংশন ইজ ইকুয়াল টু 1 হবে যখন n0, 2 হবে যখন n ইজ ইকুয়াল টু 1, এটা একটা ছিল। তো সুইচ কেস দিয়ে হয়ে গেছিল।
হ্যাঁ স্যার। আচ্ছা, রান আর করেছিল? ইঞ্চ টু ফিট ছিল। হ্যাঁ স্যার। কনভার্সন ছিল। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। স্যার, কিন্তু ঠিক হয়েছে কিনা। রান করেছিস? হ্যাঁ রান করেছে। ক্যাপিটাল আর স্টেট যেটা ছিল সেটা আমি নিজে লিস্ট তৈরি করেছি, মানে ওইটাই তারপরে খালি প্রিন্ট করে গেছে, আর কিন্তু আলাদা কিন্তু কিছু। ঠিক আছে, আমাকে দেখিয়ে নিবি একবার এখন। এটা লিখে নিয়ে আমাকে একটু দেখিয়ে দে। হ্যাঁ বলো। বলছে এই ফাংশন এন যেটা আছে না, মানে 1 দিলে 0 প্রিন্ট করবে, 0 দিলে 1 রিটার্ন হবে, এইটা পারিনি আমি করতে। 0 দিলে 1 রিটার্ন হবে মানে কি ছিল প্রোগ্রামটা এক্স্যাক্টলি? বলছি না, প্রোগ্রামটা ছিল হচ্ছে যদি n equals to 0 হয় তাহলে 1 প্রিন্ট হবে, যদি n equals to 1 হয় তাহলে 2 প্রিন্ট হবে, আর যদি অন্য কিছু থাকে তাহলে n প্লাস ফাংশন অফ n মাইনাস 1 প্রিন্ট হবে। ও, এটা বোধহয় রিকারশন দিয়েছিলাম। রিকারশনটা আমি পাইনি। ঠিক আছে, এটা দেবস্মিতা, অস্মিতা পেরেছিস? স্যার এটা আমি রিকারশন দিয়ে করিনি, এটা তো আমি ভাবলাম যে যখন 0 আছে তখন 1 হচ্ছে, তো আমি জাস্ট +1 অ্যাড করে দিয়েছি প্রত্যেকটাতে। ঠিক আছে, লাস্টে দেখি। যাই দেবে ইনপুট, যে নাম্বারটা দেবে তার থেকে +1 করছে। ঠিক আছে, আমি দেখছি। আমি কিছু প্রোগ্রাম দিয়ে দেবো, ঠিক আছে? সেই প্রোগ্রামটা কিন্তু এখন রান করতে হবে।
হয়েছে? কনস্ট্রাক্টর হয়েছে? হ্যালো, কনস্ট্রাক্টর হয়েছে রে? ও আচ্ছা, একটা কথা একটু বলে নি, আজকে 7টা থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারের একটা ব্যাচ স্টার্ট হবে। এখন ব্যাচ না, এখন একটা একজনই আছে, আমি তোদের পড়াতে পড়াতে এটা করে নেবো, তারপরে পরের দিন থেকেও আলাদা ব্যাচে চলে যাবে। আজকে প্রথম দিন আমার একটা আসলে ওই ইন্টারভিউতে নিতে হচ্ছিল বলে আজকে সময় পাইনি, কাল আজ দুদিন ধরেই চলছে, তো সেই জন্য আমি একটুখানি বলে রাখলাম 7টায় জয়েন করবো, ওই জন্য তোদের আমি একটু দেখিয়ে দিয়ে তারপর আমি তোদের প্রবলেম দিতে আরম্ভ করবো। আগে চটপট দেখে নে, যদি হয় না হয় আমি বলে দেবো। বলে দেবো। আচ্ছা একবার দেখে নে, ধর আমরা একটা ক্লাসের নাম নিচ্ছি এ, ক্লাস এ, ঠিক আছে? এবারে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ ইন্ট এক্স। সি প্লাস প্লাসে শুধু এরকম লিখলে কি হবে? এটা প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। প্রাইভেটে ইন্ট এক্সটা করতে হবে। হ্যাঁ, এটা এক্সটা প্রাইভেট হয়ে গেল। এবারে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে পাবলিক এক্স। এটাকে আমরা ডিফাইন করছি কিরকম, ইয়ে করছে, কি বলে তোর সি আউট, তোর নামটা দে, ঠিক আছে? এখানে এবার আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ও এখানে শুধু মেন বা ইন্ট মেন নিলাম। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ক্লাসটাকে কমপ্লিট করতে পারি কোথায়? মেনের আগে না মেনের পরে? মেনের আগে, সেমিকোলন দিয়ে। ভেরি গুড। তাহলে আমরা এখানে মেনের আগে ক্লাসটাকে শেষ করলাম, দিয়ে তারপরে ইন্ট মেন করে এখানে এবারে অবজেক্ট ক্রিয়েট করব। কি লিখবো? এ ডট না, এ ডট না, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ তারপরে বলে বা যা যে কোনো কিছু লিখতে পারি, ঠিক আছে? আর কোনো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এসব কিছু করতে হবে? এরকম কিছু করতে হয়? স্যার এখানে করতে হবে না? হবে না মনে হয়? না স্যার হবে না, সেমিকোলন দিয়ে শেষ হয়ে যাবে। অন্যবার করিনি একদম প্রোগ্রাম করেছিস তো বাবু, আটকাচ্ছে কেন ওগুলো? তাহলে এটা করলাম, এইখানে আমাকে আলাদা করে এ ডট এ করতে হবে না, ঠিক আছে? এইটাই অ্যাডভান্টেজ। আমি যখনই অবজেক্ট ক্রিয়েট করলাম সঙ্গে সঙ্গে এই ফাংশনটা কল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর হলো। এবার আমি যেহেতু ইন্ট মেন করেছি, রিটার্ন জিরো করে আমি মেন শেষ করে দিলাম, তাহলে এই হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর, ঠিক আছে? আজকে দুটো জিনিস করবি, একটা হচ্ছে কনস্ট্রাক্টর আরো কিছু লিখবি, আমি দিচ্ছি কাজ, আর তার সঙ্গে মেথড ওভারলোডিং, ঠিক আছে? মেথড ওভারলোডিং কাকে বলে? যদি আমরা মোর দ্যান ওয়ান মেথড একই নামের নিই তাহলে সেটাকে আমরা বলবো মেথড ওভারলোডিং, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো মেথড ওভারলোডিং। আর যদি আমরা সেম নেমে দুটো আলাদা মেথড নিতে হয় তাহলে তাদের
একটা জায়গাকে কিন্তু ডিফারেন্স একটা রাখতে হয় যাতে চিনতে পারা যায় যে দুটো আলাদা মেথড, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি যে মেথড সিগনেচার বা ফাংশন সিগনেচার। একটা ফাংশন সিগনেচার কাকে বলে? রিটার্ন টাইপ, যেটা ভ্যালু রিটার্ন করছে তার ডেটা টাইপ এবং কটা প্যারামিটার পাস করছে সেটা, এই আমরা ডিফারেন্সিয়েট করি। ঠিক আছে, কিরকম ব্যাপারটা? ধর আমি বলছি একটা ফাংশন আছে ইন্ট সাম, ঠিক আছে, আর একটা ফাংশন আছে ইন্ট সাম ইন্ট এক্স ইন্ট ওয়াই। এই দুটো কিন্তু ডিফারেন্ট, দেখ তাদের নাম কিন্তু এক, কিন্তু এই ফাংশনটা আর এই ফাংশনটা কিন্তু আলাদা। এখানে ইন্টিজার, এখানেও ইন্টিজার, সব ঠিক আছে, কিন্তু এখানে কোনো প্যারামিটার পাস করছি না, whereas এখানে আমি কিন্তু দুটো প্যারামিটার পাস করছি এ আর বি, তার মানে এই দুটো ফাংশন কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে রিটার্ন টাইপ, প্যারামিটার পাস, এই দুটো হচ্ছে বেসিক্যালি একটা ফাংশনের সিগনেচার। নাম কিন্তু সিগনেচার নয়, কারণ একই নামে অনেক ফাংশন থাকতে পারে। সিগনেচার বেসিক্যালি ইউজ করা হয় টু আইডেন্টিফাই আ পারসন। ঠিক আছে, তাহলে আইডেন্টিফাই করতে গেলে কি দরকার? whenever I need to identify someone, basically I need some unique property. So the one unique property is fingerprint, one unique property is retina scan, one unique property is signature. ঠিক আছে, তো আমরা ধরে নিই সিগনেচার, আমি ধরে নিচ্ছি এটা আইডিয়াল কেসে কেউ নকল করবে না সিগনেচার। ঠিক সেরকম একটা মেথডকে আইডেন্টিফাই করা হয় using its two things. One is return type and another one is number of parameter or the type of the parameter. মেবি এরকম থাকতেই পারতো যে ইন্ট সাম ইন্ট এক্স, এখানেও আছে ইন্ট সাম ইন্ট এক্স। যদি এরকম হয় তাহলে কিন্তু দুটো এক হয়ে গেল। এটা যদি ফ্লোট এক্স হতো তাহলে এখানেও একটা এখানেও একটা, সুতরাং শুধু নাম্বার অফ প্যারামিটার না, টাইপ অফ প্যারামিটার অলসো ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো, এই দুটো জিনিসকে দিয়ে আমরা যেহেতু একটা ফাংশনকে আইডেন্টিফাই করি, এই জন্য এটাকে আমরা বলি যে ফাংশন সিগনেচার অর্থাৎ মেথড সিগনেচার। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা বেসিক্যালি আইডেন্টিফাই করব। এইবার তোদের কাজ কি হবে? তোরা যেটা করবি সেটা হচ্ছে আমি কতগুলো প্রোগ্রাম বলছি সেগুলো করবি, এখনই করবি। ঠিক আছে, 1 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুটো মেথড থাকবে, একটা মেথড সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট কনভার্ট করবে আর একটা মেথড ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড কনভার্ট করবে, কিন্তু সেটা মাথায় থাকে যেন দুটো আমি যেটাকে চাইবো সেটা কিন্তু হবে, এই নয় যে দুটোই একসঙ্গে করে দিচ্ছে। ইউজার চাইছে ফারেনহাইট টু সেন্টিগ্রেড, তাহলেই কিন্তু এই ফাংশনটা কল হবে এবং ফারেনহাইটে টেম্পারেচার নেবে আর সেন্টিগ্রেডে টেম্পারেচার কত সেটা বলে দেবে। এক বলছি এটা আগের দিন বলেছিলেন, মানে হয়ে গেছে এটা। আচ্ছা বেশ, ঠিক আছে, হ্যাঁ এটা করতেই দিয়েছিলেন, মানে এইটাই করতে দিয়েছিলেন আর স্যামসাং। বেশ 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 ঠিক আছে। তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোমটাকে দরকার নেই, আগে প্রথম ইয়ে করবি যে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করব ইউজিং মেথড, এবং সেটা কিন্তু কনস্ট্রাক্টর দিয়ে। ঠিক আছে, কনস্ট্রাক্টর দিয়ে আমরা ফিবোনাকি সিরিজ প্রিন্ট করব। 1 2 নম্বর হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল না, আমি এরকম একটা সাম ক্যালকুলেট করব। ধর একটা এপি সিরিজ আছে, ঠিক আছে, এবং একটা জিপি সিরিজ আছে। এপি সিরিজে nth টার্ম, জিপি সিরিজের nth টার্ম। এপি সিরিজে যদি সবকিছু বলে দেওয়া থাকে তাহলে তার সামটা কত হবে, জিপি সিরিজের সাম কত হবে, এগুলো সব করে যে কোনো একটা আননোন থাকতে পারে, যেটা আননোন থাকবে সেটা বলে দেবে। আমি কি বোঝাতে পারলাম? ধর আমার একটা জিপি সিরিজ আছে, আমার দুটো আলাদা আলাদা থাকবে। জিপি সিরিজের মধ্যে 3টে প্যারামিটার থাকে। কি কি প্যারামিটার থাকে? একটা হচ্ছে ফার্স্ট টার্ম, একটা হচ্ছে তোর কমন ডিফারেন্স না, এখানে বলা হয় তোর ইয়ে কি বলে রেশিও, আর থার্ড হচ্ছে নাম্বার অফ ইয়ে কি বলে তোর কত nth টার্ম যেটা। তাহলে কি কি বার করতে হতে পারে? একটা হচ্ছে nth টার্ম অফ দি সাম ক্যালকুলেট করতে হতে পারে, বা আমার সবকটা প্যারামিটার দেওয়া থাকলে nth টার্মটা কি হবে সেটা ক্যালকুলেট করতে পারে। তাহলে এগুলো সবকটা যে কোনো যেটা চাইবে সেটা, মানে কি প্যারামিটার অ্যাভেলেবেল তার উপরে ডিপেন্ড করবে কি ক্যালকুলেট করতে হবে এটা। আর একটা হচ্ছে যে জিপির ক্ষেত্রে ফার্স্ট টার্ম যদি বলে দেওয়া থাকে, আর যদি তোর কমন ডিফারেন্স বলে দেওয়া থাকে তাহলে nth টার্ম বার করতে হতে পারে, কিংবা nth টার্ম অফ দি সাম কত হবে সেটা বার করতে হতে পারে। আগে ফার্স্ট nth টার্মটা কি হবে সেটাকে বার করো।
স্যার বলছি আমার এই এপিজিপিটা ভুলে গেছি, একবার একটু ছোট্ট করে বলে আচ্ছা, অস্মিতা খুব সুন্দর বলে, খুব ভালো জানে এটা। অস্মিতা, এপি কি হয় রে? অস্মিতা? হ্যাঁ স্যার। এপি এপি সিরিজটা একটু বল। ফর্মুলাটা মনে আছে? এপি সিরিজ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ওইটা ছিল an is equal to হ্যাঁ a1 plus n minus 1 into d into d। আচ্ছা, এটা কি তুই মেমোরাইজ করে রেখেছিস তাই তো? হ্যাঁ স্যার। বেশ। আর জিপিতে? জিপিটা মনে নেই। আমি একটা ছোট জিনিস বলি, ধর আমি প্রথম এপি সিরিজ দেখছি, আমার ফার্স্ট টার্মটা এ গিভেন আছে, আমি জানি আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে এ। সেকেন্ড টার্মটা যদি আমার কমন ডিফারেন্স যদি ডি হয়, তাহলে সেকেন্ড টার্মটা কত হবে? এ প্লাস ডি, তাই তো? তারপরেরটা কত হবে? এটার সঙ্গে আবার ডি যোগ হবে, তার মানে এ প্লাস 2d। তারপরেরটা কত হবে? এ প্লাস 3d। দেখ, এটাকে আমি ঠিক বলছি? প্রথমেরটা এ, তারপরে এ প্লাস ডি, তারপরে এ প্লাস 2d, তারপরে এ প্লাস 3d, এরকম হচ্ছে। এবার দেখ, এটা 1 নম্বর টার্ম, এটা 2 নম্বর টার্ম, এটা 3 নম্বর টার্ম, এটা 4 নম্বর টার্ম। 2 নম্বর টার্মে কত মাল্টিপ্লাইড হচ্ছে? 2 minus 1। 3 নম্বর টার্মে 3 minus 1। তাহলে যদি nth টার্ম হয়, তাহলে ভ্যালুটা কত হবে? a প্লাস n minus 1 into d, that is the nth টার্ম। এটাই দেখ ফর্মুলা আছে, তাই তো? nth টার্মটা এটা দিয়ে বার করা যাবে। এটা কি বোঝা গেল? ফার্স্ট টার্মটা 0, সেকেন্ড টার্মে দেখ একটা ডি আছে, থার্ড টার্মে 2টো ডি আছে, ফোর্থ টার্মে 3টে ডি আছে, তাহলে n এর টার্মে কটা ডি থাকবে? n minus 1টা ডি থাকবে, তাই তো? এই জন্য আমরা এখানে কি করলাম? a ফার্স্ট টার্ম, তার সঙ্গে কতটা ডিফারেন্স হলো? n minus 1 into d, এটা ডিফারেন্স হলো। তাহলে এইটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমি n এর টার্মটা পেয়ে যাব। বেশ, এবার এটা যদি জিপি হয়, ফার্স্ট টার্ম এ, আমি কমন রেশিও যেটাকে বলছি সেটা ধর আর বলেছিল, তাহলে পরেরটা কত হবে? এ আর। তারপরেরটা কত হবে? এ আর স্কোয়ার, কারণ এটা ইন্টু আবার আর, এটা ইন্টু আর করলে আবার কত হবে? এ আর কিউব অ্যান্ড সো অন। তাহলে এখানে দেখ, ফার্স্ট টার্মে আর টু দি পাওয়ার 0, সেকেন্ড টার্মে আর টু দি পাওয়ার 1, থার্ড টার্মে আর টু দি পাওয়ার 2, তো প্রত্যেকটায় দেখ আর টু দি পাওয়ার 1 মানে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ দ্য nth টার্ম। কখন এর ভাই মুখস্থ করবি না, কারণ এইগুলো মুখস্থ করতে গেলে মুশকিল কি হয়, পরীক্ষার হলে গেলে খুব কমন ভুলে যাওয়াটা, তখন বিপদ। মুখস্থ কোনটা রাখবি? এখানে বসে তুই বার করতে পারবি না সামেশন ভ্যালুটা কত হবে, a প্লাস ডি, এটা অনেক বড় হয়ে যাবে। এইটাকে কিন্তু মনে রাখতে হবে, এটা ডেফিনেটলি মেমোরাইজ করে রাখা দরকার। প্রোগ্রামে স্যার বারটা কি করতে হবে আমাদের, মানে এই টার্মগুলো? হ্যাঁ, এই প্যারামিটারগুলো দেওয়া থাকবে দেবময়, এক মিনিট। হ্যাঁ, প্যারামিটার গুলো দেবময় তুই একটু নোট কর, তাহলে ইকো হবে। ওকে স্যার। এখানে কি হয়, প্যারামিটার গুলো গিভেন থাকবে, ঠিক আছে? যখন প্যারামিটার গুলো গিভেন থাকবে, এবার প্যারামিটার গুলোকে যখন আমি আমার ডিপেন্ড করছে আমি কি বার করতে চাইছি, দ্যাট শুড বি ডিপেন্ড অন দ্য প্যারামিটার হুইচ ইজ গিভেন টু ইউ। ক্লিয়ার? এরকম হতে পারে যে আমি যে প্যারামিটারটা দিচ্ছি সেটা হচ্ছে ধর এপি যে ইয়েগুলো লাগে, ফার্স্ট টার্ম লাগে, কমন ডিফারেন্সটা লাগে, nth টার্ম যেটা আমি ক্যালকুলেট করতেছি n এর ভ্যালুটা লাগতে পারে। তাহলে এইগুলো যদি সবকটা দেয়া থাকে, তাহলে ডেফিনেটলি চাইছে হয়তো কি বলে সাম চাইতে পারে, কিংবা এরকম হতে পারে যে nth টার্মটা কত হবে সেটাও চাইতে পারে। সেটা কিন্তু কি কি প্যারামিটার দিচ্ছে ইউজার তার উপর ডিপেন্ড করবে। নর্মালি তো প্রোগ্রাম লিখেই দেওয়া যায়, আমি বললাম যে nth টার্ম কত হবে, সবকটা প্যারামিটার সিম্পল ক্যালকুলেশন আমি বলে দিলাম, আমি সেটা চাইছি না। মানে দ্য প্রোগ্রাম শুড বি লিটল বিট ইন্টেলিজেন্ট, যে আমি কি ইনপুট করতে চাইছি। তাহলে এমন ভাবে তোকে ইনপুট নিতে হবে যাতে কম্পিউটার বা প্রোগ্রাম ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট নিড টু ফাইন্ড। ক্লিয়ার? তাহলে এবার তোরা নিজেরা ভাব যে আমার যদি এইগুলো প্যারামিটার হয়, তাহলে এই প্যারামিটার গুলোর মধ্যে কি কি গিভেন থাকলে
আমি কোনটাকে বার করার অপশন আমার হাতে থাকবে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তোদের যেটা মনে হচ্ছে আগে তোরা সেটা আগে কর, ঠিক আছে, তারপরে আমি দেখছি। আচ্ছা আর একটা কি দিলাম, এটা একটা দিয়েছি, আর একটা কি দিলাম, আর কিছু দিলাম? স্যার ফিবোনাচি সিরিজ দিয়েছি, আর কিছু দিইনি না? আচ্ছা দাঁড়া আর একটা দেবো। আমি যখনই অবজেক্ট ক্রিয়েট করব তখন ওরা একটা ক্যালকুলেট করবে যে কতগুলো অবজেক্ট ক্রিয়েট হলো। সাপোজ আমি এখানে ক্লাস ফলোড বাই দ্য নেম অফ দ্য অবজেক্ট, আবার সেকেন্ড টাইম ক্লাস ফলোড বাই নেম, যতবার এটা করব ততবার ও কিন্তু প্রিন্ট করবে কত নম্বর অবজেক্ট এটা ক্রিয়েট হলো। প্রথমবার করলে লিখবে 1, যদি দুবার করি তাহলে প্রথমবার লিখবে 1, দ্বিতীয়বার যখন কল করবো তখন লিখবে 2টো অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এরকম ভাবে ও কিন্তু শো করবে আমার কতগুলো অবজেক্টে আমি ক্রিয়েট করেছি ইউজিং কনস্ট্রাক্টর। ঠিক আছে, এই 3টে প্রোগ্রাম চটপট করো। ওকে স্যার। একদম স্ট্রেট, আমি কিন্তু মেশিনে দেখবো, আমি কিন্তু খাতায় নয়, খাতায় দেখবো না। সবকটা হবে, কোনো চিন্তা নেই, চেষ্টা কর, আজকালে তুমি আছো। আচ্ছা দেবময়, কলেজে কি কি হয়েছে? মানে আচ্ছা এখন জাস্ট হেডার ফাইল মেইন ওই জায়গাগুলো পার্ট যেটা খুব লাগে সেই জায়গাগুলো কি কিছু বলেছে? না এখন কিছু বলেনি, সরাসরি একদম প্রোগ্রামিং এই ঢুকছে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে, আমরাও ঢুকবো, কিন্তু আমি একটুখানি বাইনারি সম্বন্ধে ছোট্ট আইডিয়া দিয়ে রাখবো, ওটা পরে আবার বলবো, ওটা আছে তোদের পরে কম্পিউটার অর্গানাইজেশন ডিজিটাল ইলেকট্রনিক্স আবার পরে করতে হবে, তবুও আমি একটুখানি একটা ওভারভিউ একটা দিয়ে দেবো, না হলে কি হয় আমাদের বেশ কিছু জায়গায় যখন আমরা লজিক করব তখন প্রবলেম তৈরি হবে। আচ্ছা আমরা এটুকু জানি যে সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? এটা হাই লেভেল কি মিডিয়াম লেভেল কি লো লেভেল সব কনসেপ্ট আমি এখন যাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা আমাদের অনেক পরে আমরা বুঝবো যে কেন এটাকে বলি মানে হাই লেভেল বা মিডিয়াম লেভেল বাট এবার। তো আমরা সিম্পল একটা কথা আগে বলে নিই, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিংটা বেসিক্যালি কি হয়, আমরা কিন্তু একটা আমাদের হাতে কি কি থাকে, আমাদের একটা এক মিনিট একটুখানি শেষ করে দিব।
আচ্ছা, সরি। তো আমরা এখানে যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমরা বলছি যে ধর আমরা একটা সি প্রোগ্রাম লিখছি, ঠিক আছে? যখন আমরা সি প্রোগ্রাম লিখবো তখন এক্স্যাক্টলি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা কিছু একটা স্পেসিফিক আউটপুট বার নিতে চাইছি। স্পেসিফিক আউটপুট করার জন্য আমাদের একটা স্পেসিফিক লজিক আমাকে মেনটেন করতে হবে। So what logic I'm talking about? Basically, the logic is how to reach the final destination. So what is our destination? Our destination is to find our required output. That is our destination. আমরা যখন ফাইনাল আমাদের নিজস্ব আউটপুটের দিকে পৌঁছাতে চাইছি সেইটাকেই আমরা বলবো আমাদের ডেস্টিনেশন। তাহলে সেটা করার জন্য আমি কিভাবে এগোবো সেটাই হচ্ছে লজিক। ওকে, so that logic can be implemented using some graphical structure and which is known as the flowchart. ক্লিয়ার? তাহলে ফ্লোচার্ট ব্যাপারটা কি? ফ্লোচার্ট হচ্ছে আমি কি করে একটা প্রবলেমকে সলভ করব সেই সলিউশন টেকনিকটাকে আমরা বলি আমাদের লজিক। এবং সেই লজিকটা আমি দুটো ওয়েতে বলতে পারি। একটা হচ্ছে আমি একটা প্রোগ্রামিং টাইপের একটা জিনিস লিখতে পারি which is known as the algorithm. Clear? And algorithm is basically irrespective of the programming language. It is not dependent on the programming. কারণ আমি সি তে প্রোগ্রাম লিখতে গেলে যে অ্যালগোরিদম লিখবো, আমি জাভাতে প্রোগ্রাম লিখলেও কিন্তু সেম অ্যালগোরিদম লিখবো, ঠিক আছে? এবং এটা হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। আর ফ্লোচার্ট হচ্ছে আর একটা টেকনিক, সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। মানে আমি গ্রাফ করে লিখবো, কতগুলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন আছে যেটা দিয়ে আমরা বলতে পারবো যে আমরা কিভাবে সলিউশনটা করতে চাইছি বা কিভাবে সলিউশন আমরা করব। এগুলোর আগেও আর একটা জিনিস সেটা দরকার, আমরা টাইম টু টাইম লজিক তো ডেফিনেটলি দেখবো, কিন্তু তার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি একটুখানি বলে নিতে চাইছি। সেটা হচ্ছে যে ধর আমি একটা প্রোগ্রাম লিখলাম, লিখে যখন আমি আউটপুট পাচ্ছি, so what are the steps actually we need to overcome or we need to proceed? দেখ, আমরা প্রথম যখন প্রোগ্রামটাকে লিখছি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সোর্স কোড, ঠিক আছে? এই প্রোগ্রামটা আমরা দেখবি যখন লিখলাম, লিখে যখন সেভ করলাম ডট সি অথবা ডট সিপিপি, এই দুটো এক্সটেনশনে সেভ হয়। সিপিপি তোরা পাবি না, যদি একমাত্র যদি টার্বো সি প্লাস প্লাস ইউজ করিস তাহলে ডট সিপিপি পেতে পারিস, আদারওয়াইজ যেটা পাবি সেটা হচ্ছে ডট সি পাবি। তাহলে ডট সি যখন পেলি তার মানে এটা হলে আমার একটা সোর্স ফাইল তৈরি হলো। এবার আমি কি করব, এই সোর্স ফাইল, হ্যাঁ বলো। বলছি স্যার, সোর্স ফাইলের জায়গাটা আরেকবার বলবেন? হ্যাঁ, সুবার বলবো, যতবার অসুবিধা বলবো। সোর্স কোড কাকে বলে? ধর আমি একটা প্রোগ্রাম লিখলাম, তোরা প্রোগ্রাম লিখেছিস, খুব ছোট হলেও তো একটা প্রোগ্রাম লিখেছিস। প্রোগ্রামটা দেখবি রান করার আগে বলে সেভ দ্য প্রোগ্রাম। আমি যতক্ষণ না সেভ করবো ততক্ষণ প্রোগ্রামটা রান করে না। সেভ করার পর পরে যদি কখনো সেই ফাইলটাকে চেক করিস, দেখবি ফাইলটা ধর তোর নাম দিয়ে সেভ করেছিস, দেবময় বলে হয়তো সেভ করেছিস, পরে তুই দেখতে যা, দেখবি দেবময় ডট সি এক্সটেনশনটা দেখাচ্ছে, যেমন ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক বলে দেখায়, ঠিক আছে? এরকম প্রত্যেকটা টাইপের নিজস্ব একটা ইয়ে থাকে, এক্সটেনশন টাইপ থাকে, ঠিক আছে? যে এক্সটেনশন টাইপটা দিয়ে বোঝা যায় যে আমরা কি ধরনের ফাইল হ্যান্ডেল করছি, whether it is a document file, whether it is Excel file, এইগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় সেই এক্সটেনশনটা দিয়ে। তাহলে এখানে আমি যখন ফোল্ডার একটা ফাইলে সেভ করলাম একটা নাম দিয়ে, সেটাকে আমরা বলছি সোর্স ফাইল, ঠিক আছে? সেটা দেখবি তোরা যখন সেভ করবি সেখানে দেখবি ডট সি দিয়ে এরকম একটা নাম দিয়ে সেভ হয়ে গেছে। এইবার এটাকে সেন্ড করা হয় কোথায়? এটাকে সেন্ড করলাম আমরা প্রথমেই যেখানে সেন্ড করি সেটা হচ্ছে আমাদের কম্পাইলার, ঠিক আছে? কম্পাইলারের মধ্যে অ্যাকচুয়ালি কম্পাইলার পুরো পোর্শনটাকে আমরা কম্পাইলার বলে দিই, ঠিক কথা, বাট কম্পাইলার ইজ এ ভেরি স্পেসিফিক পার্ট। এটা প্রথম ঢোকে কম্পাইলারে। কম্পাইলারে যাওয়ার পর এখান থেকে যেটা আউটপুট হিসাবে বেরোয় দ্যাট ইজ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা অনেকটা 0101 এর মতন, বাট এই কিন্তু হলেও এটা এক্স্যাক্টলি কিন্তু 01 এক্স্যাক্টলি নয়, বা এটা কিন্তু এক্সিকিউটও করতে পারে না। এটাকে আমরা বলি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা এরপরে সেন্ড করার কোথায়? অ্যাসেম্বলারের মধ্যে সেন্ড করা হয়। অ্যাসেম্বলার, ঠিক আছে? অ্যাসেম্বলার কি করে?
এই প্রোগ্রামটা থেকে আমি এক্স্যাক্টলি পুরো ডিটেল যাচ্ছি না, কারণ এটা অনেক বেশি তোদের পক্ষে ইয়ে হয়ে যাবে। শুধু আমরা একটুখানি বলে রাখি যে কি এক্স্যাক্টলি করে। অ্যাসেম্বলারে গেল, অ্যাসেম্বলার কি করছে, অ্যাসেম্বলার এইটাকে তারপরে কিন্তু লিঙ্কারের মধ্যে পাঠাবে। অ্যাসেম্বলার নিজস্ব একটা কাজ আছে, অ্যাসেম্বলার থেকে যেটা আউটপুট হিসাবে বেরোলো সেইটা কিন্তু আমরা বলি অবজেক্ট কোড, কিংবা আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা অনেক সময় বলি ইন্টারমিডিয়েট কোড। কেন না, এটা কিন্তু এক্সিকিউট হবে এরকম নয়, এটা মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় বলে এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট কোড। এই ইন্টারমিডিয়েট কোডটা এইবার যাবে লিঙ্কারে, লিঙ্কারে আসে, ঠিক আছে। লিঙ্কার কি করে, যখনই লিঙ্কারে এলো দেখবি আমরা কিছু হেডার ফাইল লিখি, ঠিক আছে, .h লিখছি, মানে stdio.h, conio.h, math.h, এরকম বেশ কিছু .h এক্সটেনশনের কিছু ফাইল আমরা প্রথমে ইনক্লুড করি। সেই ফাইলগুলোকে এই প্রোগ্রামটার সঙ্গে ইনক্লুড করে। তার মানে এখানে থাকে লাইব্রেরি ফাইল, এই লাইব্রেরি ফাইলটাকে বেসিক্যালি এর সঙ্গে ইনক্লুড করে লিঙ্কার। করার পর এখান থেকে যেটা বেরোবে দ্যাট ইজ .exe, এক্সিকিউটেবল কোড, এক্সিকিউটেবল কোড, ঠিক আছে। এই এক্সিকিউটেবল কোডটা এরপরে যাবে কোথায়, লোডারে, ঠিক আছে। তাহলে লোডারে গেল এক্সিকিউটেবল, এই কোডটা কিন্তু এক্সিকিউট করতে কেপেবল। তাহলে এখান থেকে যখন লোডারে গেল, লোডার তারপর পুরো কোডটাকে নিয়ে লোড করবে র্যামে, র্যাম থেকে এটাকে সেন্ড করা হবে মাইক্রো প্রসেসর বা প্রসেসরে, তারপরে এটা এক্সিকিউশন হবে। তাহলে এই পর্যন্ত যে কাজটা হলো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটাকে ইনক্লুড করে এই পুরো জিনিসটাকে আমরা বলছি আমাদের কম্পাইলার। অ্যাকচুয়ালি কম্পাইলার কিন্তু ফার্স্ট পার্টটা, তারপরে তার সঙ্গে অ্যাসেম্বলার থাকে, লোডার থাকে, লিঙ্কার থাকে, এগুলো হয়ে তারপরে কিন্তু এক্সিকিউশনে যায়। আমরা যখন কম্পাইল করি এতগুলো কাজ আছে, এতটা, এটা তো আমি খুব ছোট্ট করে বললাম। শুধু এই পার্টে কি হয় সেটাই কিন্তু একটা বিরাট বড় চ্যাপ্টার, ঠিক আছে। সুতরাং এটা পরে তোদের পড়তে হবে, ফোর্থ ইয়ারে গিয়ে, তোদের এখন ফোর্থ ইয়ার না, তোদের এখন ফিফথ সেমিস্টারই পড়তে হবে কম্পাইলার ডিজাইনিং, তখনই জানতে পারবি যে এগুলো কি হয় এক্স্যাক্টলি। ওকে, তাহলে এই কাজটা যখনই আমি কম্পাইল করছি একটা প্রোগ্রামকে ফর এক্সিকিউশন, সঙ্গে সঙ্গে কিন্তু রান করতে আরম্ভ করবে, বা এই কাজগুলো কিন্তু ব্যাকএন্ডে হতে আরম্ভ করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্টেপস অফ কম্পাইলেশন। এবারে আমরা যখন একটা প্রোগ্রাম লিখছি, ঠিক আছে, আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রোগ্রামে আসছি, তারপরে আমরা আস্তে আস্তে ব্যাক সাইডে যাবো। আমরা যখন একটা প্রোগ্রাম লিখছি, ধর সিতে আমি একটা প্রোগ্রাম লিখছি, এটাকে আমরা বলি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন না এর মধ্যে একটা স্পেসিফিক স্ট্রাকচার গিভেন থাকে, এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাকে প্রোগ্রাম লিখতে হবে, এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটা এক্সিকিউট করবে সিকোয়েন্সিয়ালি। তাহলে সেই স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে প্রি প্রসেসর ডাইরেক্টরিভস। প্রথমে যে পার্টটা থাকে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য প্রি প্রসেসর ডাইরেক্টরিভস। দেখবে এই হ্যাশ, ইনক্লুড, টিনক্লুড এগুলো যেগুলো লিখছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রি প্রসেসর ডাইরেক্টরিভস। Why it is known as the preprocessor directives? Because in case of preprocessor directives, actually our motto is to provide an information to the processor about the program. Clear? আমরা প্রোগ্রামটা সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু দিয়ে দিই, সেটাকেই আমরা বলি প্রি প্রসেসর ডাইরেক্টিভস। ওকে, তাহলে প্রথম যে পার্টটা থাকলো দ্যাট ইজ প্রি প্রসেসর ডাইরেক্টিভস। The first part is known as the preprocessor directives. তারপরে থাকে যেটা, এটা হচ্ছে মেন। মেন বেসিক্যালি একটা মেথড বা ফাংশন, এটা এখান থেকে এক্সিকিউশন স্টার্ট হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মেন পার্ট অফ দ্য প্রোগ্রাম। এইখানটা হচ্ছে তোর বডি অফ মেন ফাংশন।
এইখানেই আমরা মেনলি এটা লিখি। আর এরপরে আর একটা পার্ট থাকে, দ্যাট ইজ ইউজার ডিফাইন ফাংশন। এটা ম্যান্ডেটরি নয়, প্রয়োজনে আমরা লিখি দ্যাট ইজ ইউজার ডিফাইন ফাংশন। Yeah, so these three are the basic three parts of the program or C programming. Now, আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখবো, এবার সেইটাকে এক্সপ্লেন করলে তোর পুরো জিনিসটা ক্লিয়ার হবে। ধরে নে আমি একটা এরকম ছোট্ট প্রোগ্রাম লিখছি, হ্যাশ ইনক্লুড। স্যার আপনার ক্যামেরাটা একটু বাঁদিকে সরাবেন। বাঁদিকে মানে এদিকে সরাবো? ক্যামেরাটা আমার ফিক্সড, আমি তাহলে খাতাটা সরালাম, ঠিক আছে? তুই কি ইয়েতে করছিস, মোবাইলে করছিস? না, আমি নোট করছি নোটবুকে। আচ্ছা ঠিক আছে। studio.h দেন আমরা লিখছি সাপোজ int main। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ধর int a b c, তারপরে নিচ্ছি printf enter to number, ঠিক আছে? তারপরে লিখছি scanf %d and %a and %b, তারপরে আমি করছি c is equal to a plus b and then print sum of number is equal to comma দিয়ে c দিয়ে রিটার্ন 0 করে আমি শেষ করলাম। এই হচ্ছে আমার প্রোগ্রামটা, ঠিক আছে? নাও লোক, আমরা কি করতে চাইছি? আমরা এই প্রোগ্রামটা দেখে একটুখানি ডিফাইন করতে চাই, একটু অ্যানালিসিস করতে চাই যে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে না হচ্ছে। লোক, the first line that is hash include studio.h, that is preprocessor directives, এইটা হচ্ছে preprocessor directives। এর মধ্যে এই যে ফাইলটা আমি লিখেছি that is known as header file। এটা কিন্তু লাইব্রেরি ফাইল নয়, দিস ইজ হেডার ফাইল। এটা অনেকে ভুল বলে, এটাকে লাইব্রেরি ফাইল বলে চালায়, বাট ইট ইজ নট দ্য লাইব্রেরি ফাইল, ইট ইজ এক্স্যাক্টলি দ্য হেডার ফাইল। ওকে, বেশ, তাহলে এইটা হচ্ছে আমার হেডার ফাইল। আর এই হ্যাশ ইনক্লুড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রিপ্রসেসর ডাইরেক্টিভ। এইখানেই প্রসেসরকে একটা ডাইরেক্টিভস দেওয়া হয় যে তুমি ইনক্লুড করো এই ফাইলটাকে, যে ফাইলটা হচ্ছে studio.h নামে। এখানে যখন এই যে বলে দিই আমরা যে এটাকে ইনক্লুড করো, তার আগে একটা হ্যাশ লেখা হয়। এই হ্যাশটা লেখা হয় বেসিক্যালি, এখানে প্রচুর ফাইল এরকম থাকে, অনেক ফাইল থাকে, সেই ফাইলটা আমি খুঁজবো কি করে সেটার একটা টেকনিক আমাকে বলে দিতে হয়। অনেক রকম সার্চিং টেকনিক আছে, এগুলো পরে আমরা পড়বো। একটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল সার্চ, একটাকে বলি আমরা বাইনারি সার্চ, একটাকে বলি আমরা কি বলে হ্যাশিং টেকনিক। হ্যাশিং টেকনিক হচ্ছে সব থেকে ফাস্ট টেকনিক কোনো একটা ডেটা খুঁজে পাওয়ার জন্য। সেই জন্য আমরা এখানে যেটা লিখছি সেটা হচ্ছে যে হ্যাশ ইনক্লুড, ঠিক আছে? তাহলে এই হ্যাশটা হচ্ছে বেসিক্যালি একটা টেকনিক, বলে দেওয়া থাকে যে এই টেকনিকে তুমি সার্চ করো, করে এই ফাইলটাকে ইনক্লুড করো, ব্যাস। এইটা হচ্ছে প্রিপ্রসেসর ডাইরেক্টিভস। নেক্সট হচ্ছে ইন্ট মেন। আমরা এখন আপাতত জানবো মেনকে লেখার আগে আমি 3 রকম ভাবে লিখতে পারি, এই 2 রকম ভাবে লিখতে পারি। একটা হচ্ছে শুধু মেন লিখতে পারি, অথবা আমি ভয়েড মেন লিখতে পারি, অথবা আমি ইন্ট মেন লিখতে পারি। দুটোর পার্থক্য কি? শুধু মেন লেখার মানেও যা, ভয়েড মেন লেখার মানেও তাই, কিন্তু সমস্ত কম্পাইলার ভয়েড মেন নেয় না, ঠিক আছে? এখনকার ম্যাক্সিমাম কম্পাইলার কিন্তু ভয়েড মেন নেবে না। শুধু মেন লিখলে কোনো অসুবিধা হবে না, আদারওয়াইজ ইউ নিড টু রাইট ইন্ট মেন, ঠিক আছে? এবং যদি আমি প্রোগ্রামে ইন্ট মেন লিখি, তাহলে একদম শেষ লাইন যেটা প্রোগ্রামে মেনের যেটা শেষ লাইন, সেই লাইনে আমার কিন্তু রিটার্ন 0 করতে হবে। এটা বেসিক্যালি রিটার্ন 0 is an integer number, that is why I am writing here int, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখন এই পর্যন্ত আমরা জানবো যেটা বেসিক্যালি একটা সিনট্যাক্স, ঠিক আছে? এর কোনো কারণ কি কি আমরা এখন দরকার নেই, আমরা শুধু এটাকে অ্যাজ এ সিনট্যাক্স ধরবো। আর এই সেকেন্ড ব্র্যাকেট যেখান থেকে ওপেন করছে, যেখান থেকে ক্লোজ করছে, দ্যাট ইজ মানে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই অর দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্পেসিফাই
দ্য পোর্শন অফ দ্য মেইন ফাংশন, মানে এইখান থেকে শুরু এখান থেকে শেষ সেটা বলি, এই জন্য ওপেনিং ব্রেস, এটা ক্লোজিং ব্রেস। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা বুঝতে পারি আমার কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে। নাও এবার এখানে আমি যেটা আসছি, দ্যাট ইজ ভেরিয়েবল ডিক্লারেশন। নাও আমরা ভেরিয়েবল কাকে বলি? ভেরিয়েবল মানে হচ্ছে কিছু মেমোরি লোকেশন থাকে যেখানে আমরা একটা কোনো নাম দিলাম, তার মধ্যে যে কেউ থাকে। যেমন ধর আমি একটা বলি, একটা হোটেলে প্রত্যেকটা রুমের ধর এক একটা নাম আছে, বা এক একটা হোটেলে এক এক রকম নাম আছে। কোনোটা ধর সি হক, কোনোটা হয়তো বিভিন্ন নাম আছে। এইবার একটা হোটেলে কারা আসবে কারা যাবে সেটা ফিক্সড নয়, বাট হোটেলটা ফিক্সড। ঠিক আছে, এবার ধর কেউ একটা দীঘাতে বেড়াতে গেছে কি পুরীতে বেড়াতে গেছে, সেখানে হোটেল সিহক বলে একটা হোটেলে কেউ উঠেছে। আমি যখন তাকে সার্চ করব, ধর আমি তাকে দীঘাতে খুঁজে বার করছি বা পুরীতে আমি তাকে খুঁজে বার করতে চাইছি, তাহলে আমি দেখবো আমার হোটেল সি হকটা কোথায় আছে। আমি সেখানে যাব, সেখানে গিয়ে লোকটাকে আমি ধরে নিচ্ছি পুরো হোটেলে একটাই রুম আছে প্রত্যেকটা হোটেলে, তাহলে আমি সেই হোটেলটা যেই খুঁজে পাবো তখন সেই লোকটাকে পাবো। কিন্তু এটার মানে এই নয় ধর সেই লোকটা 7 দিন ওখানে ছিল, তারপরের দিন অন্য একজন কেউ যেতে পারে। তার মানে হোটেলটা ফিক্সড, বাট দ্য ভ্যালু উইচ ইজ ইনিশিয়ালাইজড ইন দ্যাট হোটেল দ্যাট ইজ চেঞ্জিং টাইম টু টাইম। তাহলে ভেরিয়েবল হচ্ছে বেসিক্যালি একটা একটা মেমোরি লোকেশন, যেটা একটা পার্টিকুলার কোনো নাম থাকবে, কিন্তু সেখানে যে ভ্যালু গুলো দেবো সেটা কিন্তু চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হবেও। তাহলে এই হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল। তাহলে আমরা সেই ভেরিয়েবল গুলোকে বেসিক্যালি দুটো ডিফারেন্ট টাইপে আমরা লিখতে পারি। একটাকে আমরা বলি নিউমেরিক ভেরিয়েবল, একটাকে বলি নন নিউমেরিক ভেরিয়েবল। নিউমেরিক ভেরিয়েবল আর একটা হচ্ছে নন নিউমেরিক। নন নিউমেরিক ভেরিয়েবল, ঠিক আছে, কাকে বলে? যদি কোনো ভেরিয়েবলের মধ্যে কেবলমাত্র নাম্বার থাকে তাহলে তাকে আমরা বলবো নিউমেরিক ভেরিয়েবল, আর যদি কোনো ভেরিয়েবলের মধ্যে নাম্বার ছাড়া অন্য কিছু থাকে তাহলে তাকে আমরা বলবো নন নিউমেরিক ভেরিয়েবল। নাম্বার আছে এরকম যে ভেরিয়েবল গুলো, সেটাকে আবার আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলি ইন্টিজার, ইন্টিজার, আর একটাকে আমরা বলছি ফ্লোট বা রিয়েল টাইপ। একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে রিয়েল টাইপ। রিয়েল টাইপ মানে আমরা এটাকে ফ্লোট বলবো। ইন্টিজার কাকে বলে? ইন্টিজার হচ্ছে যে ভেরিয়েবল গুলো সবসময় ফ্র্যাকশন হবে না, 1 2 5 6 10 1400 এরকম হচ্ছে সব ইন্টিজার টাইপ। ঠিক আছে, আর ইন্টিজার টাইপ যদি ভেরিয়েবল হয় তার ডিক্লারেশন সিনট্যাক্স কি হবে? তার ডিক্লারেশন সিনট্যাক্স হবে ইন্ট ফলোড বাই দ্য নেম অফ দ্য ভেরিয়েবল। ধর আমি এক্স বললাম কিংবা এ বললাম, সো ইন্ট এক্স এইরকম ভাবে যদি বলি, দ্যাট ইজ দ্য ডিক্লারেশন সিনট্যাক্স। এটা হচ্ছে নেম অফ দ্য ভেরিয়েবল, এটা হচ্ছে ডেটা টাইপ। বেশ, আর হ্যাঁ স্যার বলছি যে বল। এপিজিপিটা কি একই প্রোগ্রামে হবে নাকি এপি আলাদা জিপি আলাদা? একটা কাজ করতে পারি, একই প্রোগ্রামে দুটো অপশন থাকে, ইউজার অপশন টেক এপি না জিপি। যদি এপি বলে তাহলে এপি, তাহলে জিপি। কিন্তু ওটা কি একই ক্লাসের মধ্যে ঢুকে যাবে দুটো? হ্যাঁ, দুটো আলাদা মেথড করবে, মানে ফাংশনটা আলাদা করে দেবো। একদম। ঠিক আছে, আচ্ছা, তাহলে রিয়েল টাইপ বলতে আমরা কি বুঝি? রিয়েল টাইপ মানে যেটা কিন্তু ফ্র্যাকশন ভ্যালু নিতে পারবে তাকে আমরা বলি রিয়েল টাইপ। রিয়েল টাইপকে আমরা বলি ফ্লোট, এবং এটা ডিক্লারেশন সিনট্যাক্স এরকম এফ এল ও এ টি ফলোড বাই নেম অফ দ্য ভেরিয়েবল। সাপোজ নেম অফ দ্য ভেরিয়েবল ইজ ওয়াই, আমি যে কোনো রকম নেম নিতে পারি, বাট সাম 1 হতে পারে, সাম 2 হতে পারে, বাট 2 সাম বা 1 সাম এরকম কোন ভেরিয়েবলের নাম অ্যাকসেপ্ট করে না, বা আমি ডলার সাম এটাও অ্যাকসেপ্ট করবে না। কোনো স্পেশাল ক্যারেক্টার বা নাম্বার প্রথমে থাকবে না ভেরিয়েবল নেমের। ঠিক আছে,
এখানে আমি আরেকটা ইনফরমেশন শুধু দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে কি বললাম, ফ্লোটের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু আমরা নিতে পারি, আর এখানে এটার জন্য 2 বাইট অফ মেমোরি অকুপাই করে। আমরা এই মুহূর্তে হয়তো একটু অসুবিধা হবে, কারণ আমরা বিট বাইট সম্বন্ধে খুব একটা ভালো জানি না এই মুহূর্তে। আর এটা হচ্ছে ফর 4 বাইট, এটা আমরা আপাতত মনে রাখি, এটা 2 বাইটস, এটা হচ্ছে 4 বাইটস মেমোরি অকুপাই করে ফর ইন্টিজার এন্ড ফ্লোট। ওকে, তাহলে এটা হচ্ছে দুটো টাইপ, যেটা নিউমেরিক আর একটা নাম্বার রিলেটেড। আর নন নিউমেরিক ডেটা টাইপকে একেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারেক্টার আর একটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, ডিফারেন্স কি? ক্যারেক্টার মানে এ বি সি ডি, স্পেশাল ক্যারেক্টার, এগুলোকে আমরা বলি ক্যারেক্টার। ঠিক আছে, এর ডিক্লারেশন সিনট্যাক্স হচ্ছে ক্যার, CHAR ফলোড বাই নেম অফ দ্য ভেরিয়েবল। আমি যা ইচ্ছা নিতে পারি, আমি ধর এ নিলাম ভেরিয়েবলের নাম, তাহলে এ হচ্ছে ভেরিয়েবলের নাম আর CHAR হচ্ছে ডিক্লারেশন সিনট্যাক্স। আর এখানে কিন্তু 1 বাইট মেমোরি নেয় এরা, it will take 1 byte for memory for character type. String type variable আমরা C তে এলিজিবলই নয়, আমরা C string type variable ডিক্লেয়ার করতে পারি না। এখানে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং তৈরি করা হয়, ঠিক আছে, কিন্তু সরাসরি স্ট্রিং টাইপ আমরা নিতে পারবো না। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের ভেরিয়েবল স্ট্রাকচার। ক্লিয়ার? C তে আমরা যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি এইগুলো হচ্ছে তার টাইপ। কিন্তু এখানে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডবল বা ধর ইয়ে হিসেবে আমরা আরেকটা ব্যবহার করি শর্ট বলে, এখন কিছু কিছু কম্পাইলারে ব্যবহার করা হয়, বাট শর্ট ইজ নট এক্স্যাক্টলি দ্য ডেটা টাইপ অফ কি বলে C, কিন্তু ডাবল বলে একটা ডেটা টাইপ নেওয়া যায়, সেটা হচ্ছে আরো বড় সংখ্যাকে অ্যাকসেপ্ট করানোর জন্য আমরা ডাবল টাইপ ডেটা নিই। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তার ডিফারেন্ট। তাহলে এখানে আমরা 3টে ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে A B C, এটাকে আমরা বলি মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল। কেন মাল্টিপল? তার কারণ হচ্ছে A একটা ভেরিয়েবল, B একটা ভেরিয়েবল, 3টে আলাদা আলাদা ভেরিয়েবল। এইখানে এবার দেখ সেমিকোলন পাচ্ছি, কিছু কমা পাচ্ছি, কমাকে আমরা বলি সেপারেটর। ঠিক আছে, comma is basically separator. Look, this is a separator, this is a separator. আর semicolon হচ্ছে terminator, by because it will terminate the line or executable statement. এই পুরোটা হচ্ছে একটা executable statement, এটা শেষ করছি by giving a semicolon at the end. সেই জন্য semicolon কে আমরা বলি they are actually the terminator. Whereas comma কি করে? It will isolate more than one or separate more than one variable, clear, or syntax, তাকে আমরা বলছি কমা। কমা হচ্ছে সেপারেটর আর সেমিকোলন হচ্ছে টার্মিনেটর। নাও নেক্সট লাইন আমরা লিখছি printf. Now what is the purpose of the printf? Printf basically a function which print in console মানে আমরা মনিটরকে বলি। আমি printf এর মধ্যে যা লিখবো উইদিন কোড, printf বেসিক্যালি একটা ফাংশন, printf বেসিক্যালি একটা ফাংশন ফর গিভিং আউটপুট। ঠিক আছে, এই হচ্ছে printf। ঠিক একই ভাবে scanf এটা হচ্ছে বেসিক্যালি a function for taking value from keyboard। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি দুটোর পার্থক্য, একটা printf একটা scanf। printf basically take the value from the keyboard, a scanf basically take the value from keyboard is scanf, আর printf হচ্ছে it will print on monitor। Yes, এইখানে আমরা দেখ একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে \n। What is \n? It is known as the escape sequence. Clear? What is escape sequence? যখন প্রিন্ট হবে কোন লাইনে প্রিন্ট করবে বা কোথা থেকে প্রিন্ট করবে সেটা ডিফাইন করার জন্য আমরা কিছু নোটেশন ইউজ করি। দে আর অ্যাকচুয়ালি এসকেপ সিকোয়েন্স, কতটা এসকেপ করবে। যেমন আমরা এসকেপ সিকোয়েন্স
ধর আমি বললাম \n, দিস ইজ নোন অ্যাজ দ্য নিউ লাইন। ঠিক আছে, তার মানে যদি আমাদের এইটা একটা মনিটর হয়, প্রিন্টিং একদম প্রথম থেকে শুরু করলো, যে নিউ লাইন পাবে সঙ্গে সঙ্গে ফার্স্ট লাইনটা ছেড়ে দিয়ে সেকেন্ড লাইনে যাবে, যেখানে থাকবে যতদূর প্রিন্ট হবে তার পরের লাইনে চলে যাবে। এটা হচ্ছে নিউ লাইনের এই স্টেপ সিকোয়েন্সের কাজ। নেক্সট হচ্ছে \t, দিস ইজ নোন অ্যাজ ট্যাব। প্রোভাইড 6 ক্যারেক্টার ফ্রম লেফট। তার মানে যদি আমি লিখি \t, ও এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এইখান থেকে প্রিন্টিং স্টার্ট করবে, এদিকে কিছুটা স্পেস ছেড়ে দেবে, এসকেপ করবে, করে এখান থেকে প্রিন্টিং স্টার্ট হবে, তাকে আমরা বলি ট্যাব। ঠিক আছে, আমাদের মেইনলি এই দুটোই লাগবে, এছাড়া যেগুলো আছে সেগুলো \p আছে, \b আছে, এসবগুলো এই মুহূর্তে আমার লাগবে না, দরকার নেই। আমাদের এই দুটো খুব ফ্রিকোয়েন্টলি লাগবে। এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম এসকেপ সিকোয়েন্স। কতটা এসকেপ করবে, দ্যাট সিকোয়েন্স উইল গিভেন বাই দিস ক্যারেক্টার অ্যাকচুয়ালি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে scanf. Now I told that scanf is basically a function taking value from keyboard. কিবোর্ড থেকে কোনো ভ্যালু নেওয়ার জন্য আমরা scanf লিখি, কিন্তু এখানে আমরা একটা যেটা লিখছি, ধর লিখছি scanf %d%d. Why this %d is? ঠিক আছে, বলে আমরা &a &b এইটা ধর লিখেছি। Now look, the meaning of ampersand is nothing but the address of a, address of a. Similarly এই ampersandটা কেন? that is address of b. ধর আমি একটা চিঠি কাউকে দিতে চাইছি, আমি যদি খামের উপর অ্যাড্রেস না লিখি তাহলে তো তার কাছে তো যাবে না, তাহলে তার অ্যাড্রেসটাকে লেখাটাকে আমরা বলছি ampersand. So ampersand is nothing but the address of a, ampersand b means that is a address of b. আমি যে ভ্যালুটা দেবো that will go to the a variable. এক মিনিট এখন তো বললাম বলো। হ্যাঁ বললো ঠিক আছে, আমি ये पार्टी के কি করবো তারপর পার্টি 2000 পরে মালিক পার্টনারশিপ আছে দুই বছর বলেছি, দেখা যাক কি হয়। অফলাইনে তো অনলাইন, এই অনলাইনে তো অফলাইন হলে আমার কারণ কিছু বলা যেত, অনলাইনে সবটা বুঝতে পারছি না। আমি বলেছি চিনি বলেছি, আমি আমার দিক থেকে যেটা মাস্টার সেটা আমি দিয়ে দেবো। আজকে বলে খুব সুবিধা হবে, তোমার দেখে আজকে করছো, আজকে তো আমি ছিলাম, কাজ আমার ছিল, আজকে বলে পুরোটাই আমার হাতে। আমি যা রেকমেন্ড করা আমি তো একদম মাছটা মাথা চিকিৎসা আমি দিয়েছি, এরপরে দেখা যাক কোন একটা করবে করে দিয়েছি দিয়েছি। এমনি তোমাকে কোন একটা চাবে ঠিক আছে, দেখা যাক তারপরে কি বলে দেখো।
হ্যাঁ আমি সময় পাইনি গো, কাল থেকে মানে সময়ই পাইনি। পরপর টানা 65 আমি সকাল থেকে পুড়িয়েছি, এখন টাইট। আমি বড় বড় কি ফোন করছি, আমি ছেড়ে দেবো এবারে, ঠিক আছে? আমি পরে বরং কথা বলছি তোমার সঙ্গে, সময় পাচ্ছি বললে আমি পরে এরপরে আবার একটা দিলে বলি পরে তো। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে বললাম যে আমরা যখন কোনো ভ্যালু কিবোর্ড থেকে দেবো, কিবোর্ড থেকে যখন ভ্যালু দেবো তখন কি হবে, কোথায় যাবে, আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা কোথায় যাবে, এ তে যাবে। তাহলে বুঝবে কি করে, অ্যাড্রেস অফ এ ফাইন্ড করার জন্য আমরা অ্যাম্পারস্যান্ড এ দিই। ঠিক একইভাবে যে ভ্যালুটা দিচ্ছি বি এর জন্য, তাহলে বি কে খুঁজে পাবে না, সেই আমরা অ্যাড্রেস অফ বি, সেটার জন্য আমরা লিখি অ্যাম্পারস্যান্ড। সো দ্যাট ইজ নাথিং বাট অ্যাড্রেস অফ এ এন্ড দিস ইজ অ্যাড্রেস অফ বি। তাহলে এখানে পার্সেন্ট ডি ব্যাপারটা কি, দিস ইজ নোন অ্যাজ দ্য স্পেসিফায়ার। Now, what does specifier mean? Specifier basically identify করে a variable or data type of a variable. It identify by the data type of a variable. ঠিক আছে, or variables whatever. তাহলে সেখানে কি রকম থাকে, যদি %d থাকে এটার মানে হচ্ছে ইন্টিজার, %i that is also integer, %f float, %c character, %p pointer, ঠিক আছে? এছাড়াও আছে %u আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি। আচ্ছা আরেকটা বলে দিই, সেটা হচ্ছে %s that is string, আর %u বললে আনসাইন সাইন বলে একটা ব্যাপার থাকে, সেগুলো আমি পরে আসবো, আমরা যখন অ্যাপ্লিকেশনে ঢুকবো তখন আমরা একটা একটা করে বলবো। সো দিস আর দ্য ডিফারেন্ট স্পেসিফায়ার। আমরা ভেরিয়েবল গুলো ডেটা টাইপকে স্পেসিফাই করি ইউজিং দিস সিম্বলস, সো দ্যাট ইজ স্পেসিফায়ার। ওকে ফাইন। নেক্সট যেটা যে লাইনটা যাচ্ছে দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দ্যাট ইজ অ্যান অপারেশন। ওকে, এই অপারেশনটা কি এক্স্যাক্টলি, দ্যাট ইজ অ্যান ম্যাথামেটিক্যাল অপারেশন। ম্যাথামেটিক্যাল অপারেশন যখন হয় তখন একটা কনসেপ্ট এখানে আসবে, দ্যাট ইজ প্রেসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। প্রেসিডেন্স মানে হচ্ছে আমি কোনটা কাজটাকে আগে করব আর কোন কাজটাকে পরে করব, দ্যাট উইল বি ডিফাইন্ড বাই দ্য প্রেসিডেন্স। ওকে, ধর আমি বললাম এরকম একটা যে আমার কম্পিউটারের ক্ষেত্রে আমি যদি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বা এগুলোকে বলি, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে বদমাস রুল অনুযায়ী প্রেসিডেন্স সেট হয়। সেটা হচ্ছে ডিভিশন উইল বি গেটিং দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবট্রাকশন। সো দিস আর দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড। কিন্তু যে কোনো কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইভাবে প্রেসিডেন্স হয় না, ঠিক আছে? সেখানে কিন্তু প্রেসিডেন্স লেভেলটা একটু অন্যভাবে সেট হয়। সেটা কিরকম ভাবে সেট হবে, এখানে বেসিক্যালি তিনটে প্রেসিডেন্স লেভেল থাকবে। One is the first precedence, second precedence, and the third precedence. In the first precedence, all bracket are there, parenthesis, brace, and square bracket. Here are first precedence. Second precedence এর মধ্যে multiplication, division, and modulo operator. Now, what is the modulo operator? Modulo operator basically an operator which can find the remainder after division. Okay, that is modulo operator. And the last one is addition and subtraction. So এই হচ্ছে বেসিক কনসেপ্ট। সমস্যা কি হয়, ধর কোথাও আমি একটা লিখলাম a into b divided by c minus d. ওকে, তাহলে এইরকম অপারেশন যখন এক্সিকিউট করবে, the execution will be start from left to right. ক্লিয়ার? বেশ, এবার কি হলো, এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন দুটো কিন্তু সেম প্রেসিডেন্স, দুটোই কিন্তু একই ইয়েতে রয়েছে, এটা 1, এটা 2, এটা 3। তাহলে এই সেকেন্ড লেভেলেই দুটো আছে, তাহলে যতটা আমার মাল্টিপ্লিকেশনে প্রায়োরিটি ততটাই প্রায়োরিটি ডিভিশনে। তাহলে কি হবে, তাহলে যদি এরকম হয় তাহলে এইরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করলে সব থেকে বড় সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে তখন কম্পাইলার কিন্তু কনফিউজড হয়ে যায়, সেই জন্য তখন করা হয় কি, অ্যাকর্ডিং টু অ্যাসোসিয়েটিভিটি তখন এটা সলভ করে। কি রকম ব্যাপারটা, তখন লেফট থেকে রাইটে যাওয়ার পথে যাকে আগে পাবে ইট উইল ডু ফার্স্ট। তার মানে এখানে মাল্টিপ্লিকেশন আগে হবে তারপরে ডিভিশন হবে, ঠিক আছে? অটোমেটিক্যালি আনসারটা ভুল এসে যাবে। So what to do to resolve this problem? We need to put a bracket. প্রথম ডিভিশন,
তারপর মাল্টিপ্লিকেশন, তারপরে সাবট্রাকশন, দেন আই ক্যান ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? না হলেই কিন্তু সমস্যা, না হলেই কিন্তু ভুল অ্যান্সার আসবে। সো কম্পিউটারে কোনোদিন কিন্তু অ্যাকর্ডিং টু বদমাস রুল কিন্তু প্রায়োরিটি সেট করা হয় না, এন্ড প্রায়োরিটি যদি সেম আসে তখন কিন্তু আমরা তার অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী কিন্তু এগোবো। সো দিস ইজ দ্য ওয়ে। এবার এখানে আর একটা কথা বলি, আমরা লিখেছি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, সো হোয়াট এক্স্যাক্টলি ডু হিয়ার? এখানে প্রথমে করা হবে কি, এখানে যখনই ইজুকাল টু পাবে, ইজুকাল টু কে আমরা এখানে এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। ক্লিয়ার? তাহলে ইনিশিয়ালাইজ করছি কি দিয়ে? ইনিশিয়ালাইজ করছি আমরা a প্লাস বি এর ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি। বাট ইনিশিয়ালাইজেশন অলওয়েজ পারফর্ম ফ্রম রাইট টু লেফট, তাহলে এদিক থেকে এদিকে, বাট ইট হ্যাভ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে এখানে যেটা করা হবে সেটা হচ্ছে প্রথমেই অ্যাডিশনটা পারফর্ম করা হবে। আফটার ফাইন্ডিং দ্য রেজাল্ট, দ্য ভ্যালু উইল বি অ্যাসাইন টু সি। ঠিক আছে? দ্য ভ্যালু উইল অ্যাসাইন টু সি। ক্লিয়ার? যে ভ্যালুটা বেরোলো a প্লাস বি, সেটা এখন সি এর মধ্যে কিন্তু যাবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে। তাহলে আমরা কি করছি, এ আর বি এর ভ্যালুটা পেলাম, সেটা সি এর মধ্যে অ্যাসাইন করলাম। তাহলে সেইটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আমরা তখন এইটাকে করে সেটা কিন্তু আমরা রাইট টু লেফট আসবে, রাইট টু লেফট, তখন সি এর মধ্যে ভ্যালুটা কিন্তু ঢুকে গেল। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সিকিউশন। এবারে আমরা কতগুলো লজিক্যাল অপারেটর ইউজ করি, যদি আমরা এগুলো পরে দেখবো। আমরা এই অবধি এখানে কোনো লজিক্যাল অপারেটর ব্যাপার নেই। এবং লাস্টে আমরা কি করছি, আবার প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করছি, প্রিন্টএফ করে সামটাকে এক্সিকিউট করছি, আর লাস্ট লাইনে রিটার্ন জিরো বলে দিলাম। একটু রিটার্ন জিরো লেখার কারণ হচ্ছে যেহেতু আমরা ইন্ট মেন করেছি, সো আই নিড টু রাইট দ্য রিটার্ন জিরো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক পার্ট অফ দ্য সি প্রোগ্রাম। নাও এখন তুই যেটা করবি সেটা হচ্ছে, আমি এখন একটা প্রবলেম দেবো, তুই একদম স্ট্রেট ইয়েতে রান করা, কম্পাইলারে রান করবি। রাইট দ্য ফার্স্ট প্রবলেম। হ্যাঁ বলো। একটা জিজ্ঞাসা করছি যে ওই রিটার্ন জিরো আর গেট সিএইচ এর মধ্যে পার্থক্য কি? গেট সিএইচ বলে দিই, আমরা কোন কম্পাইলারে প্রোগ্রাম লিখছি তার উপরে নির্ভর করে। অ্যাকচুয়ালি গেট সিএইচ ইজ এ ফাংশন which used to take the input from keyboard, that is get ch, ক্যারেক্টার ইনপুট করে। অনেক ক্ষেত্রে পুরোনো দিনের কম্পাইলার হলে ওখানে conio.h আর get ch লাস্টে নিতে হয়, কারণ না হলে আউটপুট স্ট্রিমটা স্টে করে না। কিন্তু এখন যেসব কম্পাইলার ইউজ করে তাতে get ch ও নিতে লাগে না, তাতে conio নেওয়ার দরকার লাগে না। ঠিক আছে? এইটা হচ্ছে get ch, এসব কিচ্ছু লাগবে না যদি বলে থাকে এগুলো। আর স্যার বলছি, আপনি যে ইন্টিজার গুলো যেগুলো কল করছেন সেগুলো তো একটা লাইনে করে দিয়ে গেছেন। এবার আমি যখন করেছিলাম, আমি স্যার মানে আলাদা আলাদা লাইনে কল করছি, মানে ইন্ট এ, তারপরের লাইনে ইন্ট বি সেমিকোলন দিয়ে, তারপরের লাইনে ইন্ট সি, এরকম ভাবে করেছিলি। এটা করবি না। এটা মানে অ্যাকচুয়ালি কি হবে, আমরা কিন্তু সবসময় অ্যাডভান্স স্টাডিজ এর দিকে এগোবো। সুতরাং আমরা কিন্তু বেসিক্যালি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যত মিনিমাইজ করা যায় কোডকে। আচ্ছা স্যার, ঠিক আছে? আচ্ছা, তুই প্রথম যেটা করবি, তুই জাস্ট এই প্রোগ্রামটাকে আগে এক্সিকিউট কর। আমি আর কিচ্ছু বলবো না, তুই আগে এই প্রোগ্রামটা এক্সিকিউট, তারপর আমি প্রবলেম দিচ্ছি। আগে এটা করে একটু কনফিডেন্স আমি দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, চলো স্টার্ট করো।
আচ্ছা, দেবস্মিতা তোদের হয়েছে? অস্মিতা, অয়ন্তিকা, দীপ্তেশ? এপিজিপিটা হয়নি এখন। কোনটা হয়েছে বাবু? ওই ফিবোনাকি সিরিজটা হয়েছে। দেখা স্ক্রিন শেয়ার কর। কি হলো? কিছু প্রবলেম হচ্ছে না স্যার? শেয়ার হচ্ছে না? দাঁড়া দেখছি। না তো, না শেয়ার হচ্ছে না। স্যার শেয়ার করছে? হ্যাঁ, আস্তে 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 আস্তে। না, প্রেজেন্টেশন অস্মিতা ঘোষ দেখাচ্ছে কিন্তু ইয়েটা দেখা যায়। তুই ফুল স্ক্রিন স্যার দেখাচ্ছে? আসছে, দাঁড়া। এসছে এবারে, যাচ্ছ। এসছে 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 এসছে। রান কর। এটা নিউ লাইনের, ঠিক আছে। আর এটা কি দিয়ে করেছিস? কনস্ট্রাক্টর দিয়ে তো? স্যার এইভাবে করলাম যেগুলো আগে ভাবে করছিলাম। না, এটাকে আমি বললাম কনস্ট্রাক্ট দিয়ে। ফিবোনাকি সিরিজ ইউজিং কনস্ট্রাক্টর। ফাংশন কল করবি না। অসুবিধা নেই, কিন্তু না, ইনপুট থাকলে হবে না। কারণ যখন কনস্ট্রাক্টর হলে সবটাই একটা কনস্ট্রাক্টরের মধ্যে নিতে হবে। একটার মধ্যে পুরোটা লিখবো। হ্যাঁ, কনস্ট্রাক্টর হলে তুই যখন অবজেক্ট ক্রিয়েট করছিস তখনই কনস্ট্রাক্টর কল হয়ে যাবে, তো তখন কিন্তু আলাদা করে প্যারামিটার নেওয়ার জায়গা থাকবে না। আর না হলে ওটার মধ্যেই তোকে যখনই ইয়ে হবে তখন সঙ্গে ও চাইবে যে এন্টার দ্য নাম্বার ফাম্বার গুলো চাইবে যখনই অবজেক্ট ক্রিয়েট হবে। এটা তার মানে পুরোটাই কনস্ট্রাক্টর ফাংশনটার মধ্যে সবটা নিয়ে নেয়। এই যেটা তোর তুই এখানে দুটো ইয়ে নিয়েছিস, ইনপুট আর কল, না ইয়ে কলই তো এটা। হ্যাঁ, ইনপুট আর ক্যালকুলেশন আর ডিসপ্লে। ক্যালকুলেশন, ফাইন। তাহলে দুটোকেই কিন্তু ডিসপ্লেও আছে, তাহলে তিনটেকেই তোকে একটার মধ্যে নিতে হবে। সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। তবে তুই যখন অবজেক্ট ক্রিয়েট করবি সঙ্গে সঙ্গে তোর এটা পুরো রান হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আবার এটা করছি। করো। স্টপ করলাম শেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্তিকা করেছিস? দীপ্তেশ কি করেছে? কত দূর হয়েছে? ফিবোনাকি সিরিজটা হয়েছে স্যার। স্যার বলছি আমি অস্মিতা অস্মিতার মতো ওরকম ফাংশন দিয়ে করে ফেলেছিলাম, ওইটাকে পৌঁছে দেখা যাচ্ছে। আর কি করেছিস একটা ছাড়া? বাকিগুলো অন্য মানে একটুখানি অন্যরকম আছে আর কি, কিন্তু ওই ফাংশন মানে আমি কনস্ট্রাক্টর মতো করতে মানে করিনি আর কি। ওই যেটা আপনি ওকে বললেন যে কনস্ট্রাক্টর ধরে করতে হবে, ওই জিনিসটা আমিও করে ফেলেছি। ঠিক আছে, ওটা করো, কনস্ট্রাক্টর দিয়ে করো। আর বাকিগুলো হয়েছে? এপিজিপি সিরিজটা হয়েছে? না, এপিজিপিটা করছিলাম। এত দেরি, এত সময় লাগছে কেন? বাকি সময় খেলছিলি না তো? না 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 না। দীপ্তেশ কতটা হয়েছে? দীপ্তেশ স্যার আমার ওই ফিবোনাকিটাই হয়েছে। চটপট ভীষণ স্লো হয়ে যাচ্ছে তোরা। না, এপিজিপিটা হয়ে উঠছে না, মাথায় ঢুকছে না কিভাবে করবো। মানে আপনার সিলেকশনটা একই ফাংশন, শুধুমাত্র nth টার্মটা বার কর, আর কিছু বার করতে হবে না। সবকটা প্যারামিটার নিয়ে nth টার্মটাকে বার কর।
স্যার আমরা কখনো সুইচ কেসের মধ্যে আরেকটা সুইচ কেস দিতে পারি? না, পারি না, নয় পারি, কিন্তু সেটা দিবি না, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। দিতে পারি আমি যতগুলো সুইচ কেসের মধ্যে যতগুলো খুশি সুইচ কেস দিতে পারি, অসুবিধা নেই। চেষ্টা করবি না করা, কারণ সুইচ কেসের মধ্যে সুইচ কেস দিচ্ছি মানে আমি লজিক খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এগুলোকে খুব মানে ক্রেডেন্সিয়াল এগুলো কমতে আরম্ভ করে, প্রোগ্রামার ক্রেডেন্সিয়াল কমে যায় এতে। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, একটু প্রবলেম হচ্ছে, মনে হয় প্রোগ্রাম রান হচ্ছে না। আচ্ছা, শেয়ার করতে পারবি স্ক্রিনটা? কি করে করে স্যার? প্রেজেন্ট দেখ, এখানে তলায় যা, তুই কি থেকে করছিস? ল্যাপটপ থেকে করছিস তো? হ্যাঁ স্যার। ওকে ফাইন, তলায় যা, দেখ প্রেজেন্ট নাও বলে একটা তোর রেক্ট্যাঙ্গেল আছে, তার মধ্যে অ্যারো দিয়ে আপওয়ার্ড এরকম একটা প্রেজেন্ট নাও বলে একটা অপশন আছে। হ্যাঁ। আচ্ছা, ক্লিক কর। এন্টায়ার স্ক্রিন। এন্টায়ার স্ক্রিন ক্লিক কর। করেছিস? এবার দেখ আর একটা উইন্ডো আসছে, তার মাঝে একবার ক্লিক কর, করলে দেখবি শেয়ার অপশনটা ব্লু হয়ে যাবে। অ্যাকচুয়ালি শেয়ার ডিসেবল থাকে, হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়েছে। এবার ওটার উপর ক্লিক কর, দেখ এনেবল হয়ে যাবে। স্যার, স্ক্রিনটাকে বড় করবো কি করে? টার্বোসিটাকে তুই এখানে এরকম ভাবে বড় করতে পারবি না, এটা ভার্সনের উপর নির্ভর করে, তোকে কোড ব্লকে প্রোগ্রাম করতে হবে, এটা অনেক আগেকার কম্পাইলার ইউজ করছিস, এগুলো হবে না, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই, তুই ইয়ে কর, আমি দেখে নিচ্ছি, তুই বল, রান কর, কি লিখছে, এরারটা কি লিখছে? একটা স্যার ওই প্রিন্টের ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে সাম অফ টু নাম্বার লিখে যেটা একটা সি লিখেছি না, ওই জায়গাটা স্যার ব্র্যাকেটটাতে একটা লাল দেখাচ্ছে। দেখ তার আগে সেমিকোলন ক্লোজ করেছিস, এই কোলন ক্লোজ করেছিস ওপরে? হ্যাঁ স্যার, সব কটাতে কোলন ক্লোজ করেছি। আচ্ছা, তারপরে লাস্টে গিয়ে সেমিকোলন দিয়েছিস? দাঁড়া, এরার দেখাচ্ছে ওইখানটা, এই লাইনটা কি লিখেছে এবার পড়তো? লিখেছি প্রিন্টের ব্র্যাকেট সেমিকোলন ব্যাকস্ল্যাশ এন সাম অফ টু নাম্বার ইকুয়াল টু কমা। এখানে তুই কোড, এখানে তো কোডটাই দিসনি, প্রিন্টেপ বলে যেখানে শুরু হচ্ছে সেখানে কোড দিয়েছিস, এখানে কোড নেই তো। ব্র্যাকেটের আগে একটা কোড হবে। ব্র্যাকেটের আগে? ব্র্যাকেটের আগে না, মানে ব্র্যাকেটটা করি তারপরে একটা কোড দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। ডবল কোড দেওয়া আছে তো, তারপরে লিখেছিস? হ্যাঁ ডবল কোড ব্যাকস্ল্যাশ এন, হ্যাঁ সাম অফ টু নাম্বার ইকুয়াল টু কমা ডবল কোড ক্লোজ। কোনো ব্যাকস্ল্যাশ নয়, এটা ফরওয়ার্ড স্ল্যাশ হয়ে গেছে, ব্যাকস্ল্যাশ হলে উল্টো দিকে স্ল্যাশটা। ও সরি সরি, হ্যাঁ 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 হ্যাঁ। সাম অফ আচ্ছা, এবার কোড করেছিস, তারপরে ওটা কি লিখেছিস? সি? হ্যাঁ। আচ্ছা, ওখানে একটা কাজ কর, তারপরে একটা কমা হবে, তারপরে সি আসবে। এই কোড কমপ্লিট করলি, তারপরে একটা কমা দে, তারপর সি লেখ। ডবল কোড কমপ্লিট করে একটা কমা, তারপরে সি ভেরিয়েবলটা লেখ। ও, এখানে পার্সেন্ট ডি দেওয়া আছে তো কোথাও, না হলে কিন্তু নেবে না। পার্সেন্ট ডি দেওয়া আছে, আমি কিন্তু একদম দেখতে পাচ্ছি না, এত ছোট আসছে। এবার দেখি, সেমিকোলন দেওয়া আছে, রান কর। হ্যাঁ। এখানে গেট স্টেজ লিখেছিস নাকি না রিটার্ন জিরো লিখেছিস? না, রিটার্ন জিরো। রিটার্ন জিরো, ঠিক আছে, রান কর। এক সেকেন্ড স্যার, ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ না দিলে ওই লেখাটা দেখাবে, আর কিছু না।
এখন একটা এরর আছে, রিটার্ন 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 স্পেস 0 হবে। হ্যাঁ স্পেস 0 হবে, দিয়ে সেমিকোলন, ওটার জন্য এরর আসছে না। রিটার্ন 0 সেমিকোলন দেওয়া আছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখি আরেকবার, রিটার্ন স্পেলিং ঠিক আছে তো? RET ওয়ারেন। এসছে স্যার। ঠিক আছে, হ্যাঁ বেশ। এইবারে তুই যেটা করবি সেটা হচ্ছে যে 3টে নাম্বারের অ্যাভারেজ ফাইন্ড করবি। 3টে নাম্বার স্ক্যান কর, করে তার অ্যাভারেজ ফাইন্ড কর। তাহলে স্যার স্ক্রিন শেয়ারিং স্টপ করে দেবো? স্টপ করে দে। স্যার বলছি ফিবোনাকি সিরিজটা একবার দেখবেন? প্রচুর এরর আছে, দেখাবো? দেখাও। স্যার আসছে? আসছে, আসছে, একটু বড় কর। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে না, এটা কি আছে? সিআউ এগুলো কি লিখছে পড়তো? স্যার এলিমেন্ট গুলো প্রিন্ট করতে হবে না? ওই প্রিন্টের অপশন নেই। কি করবো? দাঁড়া, এখানে একটা হচ্ছে কি করেছিস, ক্লাস এ প্রাইভেট হচ্ছে ভেরিয়েবল গুলো, তারপর পাবলিকের মধ্যে কি নেওয়া ওটা? এই নাম্বার অফ দ্য, মানে আমি যে কটা এলিমেন্টের মেথড কোথায়? ওটা নেবে না তো নাম্বার, মেথড ছাড়া ওগুলো কিচ্ছু প্রিন্ট করবে না। মেথড মানে ভয়েড গেট ডেটা দেবো? গেট ডেটা, পুট ডেটা যা হোক দে, কিন্তু একটা ফাংশন তার মধ্যে এগুলো নিতে হবে, না হলে তো প্রিন্টই করবে না। এবারে সেকেন্ড ব্র্যাকেট ওপেন কর। না সেমিকোলন হয় না, সেমিকোলন না। এটা কত দূর, ফাংশনটা কত বড়? এই আমি নাম্বারটা যেখানে প্রিন্ট করিয়েছি, না 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 না, এই n2 যেখানে প্রিন্ট হয়েছে অত দূর, এইটা অবধি। তারপরে একটা কি আছে? পট থেকে আবার কিসের মধ্যে? ফাংশন ছাড়া এগুলো লেখা যাবে না। পটটা যেগুলো লিখছিস না, সেগুলো সব ফাংশনের মধ্যে আসবে, আলাদা করে ক্লাসের মধ্যে এগুলো লেখা যায় না। আর যাবতীয় কিছু মেথডের মধ্যে বা ফাংশনের মধ্যে থাকবে। get data, হ্যাঁ, এই ডট গেট ডেটা আর এই ডট কোনখান থেকে ডিসপ্লে? এই কোথা থেকে গেট ডেটা? এখান থেকে।
6 নম্বর থেকে লাইন নাম্বার 10 অবধি কেটেটা। বেশ, ঠিক আছে, এবার রান কর। অবজেক্ট ক্রিয়েট করেছিস? এটা কি লিখছে? ক্লাস হ্যাজ নো মেম্বার নেম। ওইখানে নেমটা বানান ভুল আছে দেখ, আর ডি ক্যাপিটালে লিখে ফেলেছিস, ওখানে স্মলে ম্যাচ করছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার বলছি যে তাহলে অস্মিতা যেটা করেছিল মানে ওই ওই যে ফাংশন গুলো, হ্যাঁ ওই তাহলে ওই ফাংশন গুলো মানে এবারে যেটা করবি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে এই একই কাজ কনস্ট্রাক্টর দিয়ে কর। ঠিক আছে, এগুলো কনস্ট্রাক্টর দিয়ে সবটা করবি। ঠিক আছে, আচ্ছা তোরা একটা কাজ কর, আমার পরের বার স্টার্ট হয়ে যাবে তো, তোরা একটা কাজ কর, তোরা এটা কর করে ইয়ে কর, বলে আমাকে তাহলে স্ন্যাপশট পাঠাবি যে যেগুলো হচ্ছে বা যেগুলো হচ্ছে না, যেটাই। স্যার একবার আমারটা দেখে নিন তারপর। আচ্ছা দেখা দেখা এরা কোনটা? দীপ্তেশ উপর দিকটা তোল, বুঝতে পারছি না। এখানে দুটো সেমিকোলন কিসের জন্য আসছে? ক্লাস ফিবোনাকি, বেশ ঠিক আছে, তারপর পাবলিক ইন্ট ফিবোনাকি, এটা a is equal to 0, b is equal to 0, সি আউট এ বি, বেশ, তারপরে তাহলে নাম্বার 4 এটা ওই মেথডটার মধ্যেই তো, কোনটা স্যার? ফিবোনাকি মেথডটার মধ্যেই, for i is equal to 1, i less than n minus 2, এটা প্লাস হবে, মাইনাস করেছিস? হ্যাঁ মাইনাস করেছি। n minus 2, হ্যাঁ ঠিক আছে, i plus plus c is equal to a plus b, c out c, তাহলে না বা আর টু তারপর a plus b, ফাংশন শেষ, ক্লাস শেষ, সব একাকার হয়ে গেছে। ফাংশন কোথায় শেষ হচ্ছে? এই যে এখানে স্যার ফর লুপ শেষ হচ্ছে, ওখানে হলে সেমিকোলন হবে না, টোল সেমিকোলন, ওইখানে ফাংশন শেষ হলো, তারপরে ক্লাস কোথায় শেষ হচ্ছে? না এখানে ফর লুপটা শেষ হলো স্যার, সেমিকোলনটা তোল, ফর লুপে এখানে ফাংশন শেষ হলো, তারপর ক্লাস এইখানে। তাহলে এই অ্যাডিশনাল ব্র্যাকেটটা কোথায় কোথায় গেল? মাঝের ব্র্যাকেটটা স্যার একটা 39 লাইনে, এই ব্র্যাকেটটা কি জন্য লাগবে? এটা ফাংশনে স্যার, এটা ফর লুপের। যে কোনো একটা মুছে দে, মুছে দাও স্যার, এটার আসবে। তারপরে দেখি তাহলে নেওয়া 43 লাইনে এখন একটা এরর কেন দেখাচ্ছে? রান করবো এটা? অবজেক্ট নামটা তো ফাংশন কল করলি কোথায় দেখি? ও তুই কি ইয়ে নিয়েছিস দেখি, এক মিনিট উপরে তোলতো একবার। ক্লাসটার নাম ফিবোনাকি হ্যাঁ নাকি? ক্লাসটার নাম ফিবোনাকি। ও তুই কি কনস্ট্রাক্টর নিচ্ছিস? আমি কনস্ট্রাক্টরই করতে বললাম তো। এফ আই বি ও এন এ সি সি আই, হ্যাঁ ঠিক আছে, তাহলে নাও, তাহলে তো হয়ে যাবে। না হয়ে গেছিল স্যার, আপনি ওটা ক্লাস ফিবোনাকি না, ওখানে ওইখানে ওটাকে মোচ, তলাটাকে এফ করে দে, শুধু ফিবোনাকি লেখার কথা দরকার নেই। ফিবোনাকি গ্যাপ দিয়ে এফ, দুটো সেম নাম নেয় না। ব্যাস, রিটার্ন 0। চল রান কর। কি বলছো?
এইটার জন্য স্যার, এইটা একটা এক্সট্রা ব্র্যাকেট আছে নাকি? না এইটার দরকার ছিল স্যার, ওই ফর লুপে বললাম না স্যার, ফর লুপের জন্য এক্সপেক্টেড। ও তাহলে আরেকটা ব্র্যাকেট হবে, কোথা থেকে হবে দেখ, কটা ব্র্যাকেট বাদ যাচ্ছে। ওই যে স্যার বললাম কাউন্ট কর ওপেনিং ব্র্যাকেট, কাউন্ট কর ক্লোজিং ব্র্যাকেট, তাহলেই মিলে যাবে দেখ। হ্যাঁ হয়ে গেছে স্যার, ওটা ফর লুপের জন্য ছিল, ওই যেটা আপনি মুছতে বললেন স্যার। এটাই হয় মনে হচ্ছে। ক্লোজিং ব্র্যাকেট দেখ 3টে হবে কিনা। হ্যাঁ হয়ে গেছে স্যার 3টে ব্র্যাকেট। ঠিক আছে রান কর। হয়ে গেছে স্যার 3টে ব্র্যাকেট। ও তাহলে স্যার আপনি মুছতে বললেন না স্যার, ওটা ফর লুপে ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ফর লুপে ছিল, ঠিক আছে স্যার। বলছি এখানে কি সেম নাম কনস্ট্রাক্টরটা আপনি বললেন যে সেম নাম রাখতে হবে, এটা কি খালি এখানে সেম নাম রাখতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, কল করছি যখন অবজেক্টের ক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট না, সেম নামে অবজেক্ট হবেও না, ক্লাসের নাম অবজেক্টের নাম সেম নিতে চায় না, কম্পাইলার আটকে দেয়। তাহলে প্রসেস ঠিক আছে তো স্যার, এইভাবেই করবো তো? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেবময় কতদূর হয়েছে? আচ্ছা তোরা ছেড়ে দে, আমার পরের ব্যাচের টাইম হয়ে গেছে। তোরা এটা করে আমাকে বরং স্ন্যাপশট পাঠা। স্যার হয়েছে আমার, রান করে গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আউটপুটটা দিয়ে আমাকে স্ন্যাপশট পাঠিয়ে দিবি। ঠিক আছে দেবময় কি অবস্থা? স্যার হয়েছে। আচ্ছা আমি ছেড়ে দেবো একটুখানি, হ্যাঁ কারণ আজকে একটু দেরি হয়েও গেছিল, আর হয়েছে কি বলে আমার আরেকটা ব্যাচে ওয়েট করছে অ্যাকচুয়ালি। আমারও হয়ে গেছে। ওকে ফাইন 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 ফাইন। দেবময় তুই আমাকে করে পাঠা হোয়াটসঅ্যাপে, পুরোটা করে আমাকে স্ন্যাপশট পাঠা, ঠিক আছে? স্যার আমি রান করলাম, আমার একটা জায়গাতেই প্রবলেম আসছে। দেখা দেখা শেয়ার কর। কি আসছে? আমার একটা জায়গাতেই প্রবলেম আসছে, এই যে এটা এ তে আবার লাল হয়ে যাচ্ছে। কি লেখাটা পড়ে এত ছোট হচ্ছে আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। ইললিগাল ইউজ অফ পয়েন্টার। না আমি ওটা বলছি না, তুই প্রথম থেকে কি লিখছিস একবার পর লাইনটা। লিখেছি স্ক্যানের ব্র্যাকেট শুরু করেছি, তারপর ডবল কোট %d মাঝে কমা দিসনি তো? না হ্যাঁ ঠিক আছে, তারপরে কমা দিয়ে তারপর ডবল কোট শেষ করেছি, তারপর ওই কমা দিয়েছিস। হ্যাঁ এন্ড এ কমা এন্ড বি এন্ড সি ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। স্যার হ্যাঁ বলো। ওই কি বলে ওই কোলনটা শেষ করার মানে পার্সেন্ট এর পরেই কমা দিয়ে দিয়েছে। পার্সেন্টই পরে কমা নয় ওটা, তাহলে কোড কমপ্লিট তারপরে কমা হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাতেই প্রবলেম, ওইখানেই প্রবলেম আছে। হ্যাঁ বল। হ্যাঁ 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 লিঙ্ক ঠিক আছে, লিঙ্ক পাঠাচ্ছি। দেখেছি আমি, পরে বলছি। ঠিক আছে হয়েছে। রান করেছিস? কিছু একটা প্রবলেম আছে। কি হচ্ছে? রেসপন্স কাজ করছে না কোনো। ও এই পুরোনো এই কম্পাইলার হবে না কিন্তু, হ্যাঁ এটা আটকে গেছে। আবার পুরোটা সেভ করা ছিল, না হলে আবার নতুন করে করতে হবে। ঠিক আছে এটা কর, করে আমাকে পাঠা, তারপর আমি দেখে বলে দিচ্ছি। তুই আমাকে স্ন্যাপশট পাঠা, আমি বলে দেবো কোথায় প্রবলেম আছে, কারণ আমি এত ছোট আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। আর কম্পাইলারটা হয়তো চেঞ্জ করাবো, এই কম্পাইলার হবে না। হ্যাঁ আমরা একটু অ্যাডভান্স কম্পাইলারে কাজ করবো। ঠিক আছে ঠিক আছে, আমি পরে তোকে রাত্রিবেলা ফোন করছি টাইমের জন্য। আমি ছেড়ে দিলাম কারণ আমার পরে ব্যাচ আছে। সবাইকে গুড নাইট। গুড নাইট স্যার।